আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো দেখাও যে √7 সংখ্যাটি অমূলদ সংখ্যা। √7 এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ তারা বলে ফেলছে এটা অমূলদ, এটা সত্য। এখন আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ আসলেই √7 অমূলদ সংখ্যা। তো আমি কি এটা প্রথম কথাতেই শুরু করে দিতে পারবো? √7 যেহেতু প্রশ্নে বলা আছে অমূলদ, সুতরাং এটা অমূলদ, এভাবে করে কথা বলা যাবে? আমাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। কিভাবে করে আমি যুক্তি তুলে ধরবো এটা অমূলদ? আমি এখন এটার বিপরীতে কথা বলা শুরু করব। যে ধরে নিচ্ছি √7 মূলদ সংখ্যা, ধরে নিচ্ছি √7 মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হইতে হইলে যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আমি এখন √7 এর সাথে সেই বৈশিষ্ট্যগুলো মিলানো শুরু করব। আমি ধরে নিচ্ছি √7 মূলদ, অমূলদ না, মূলদ। এটা ধরে নিয়ে আমি সামনে আগানো শুরু করব। আমি যুক্তি দেখানো শুরু করব। মূলদ সংখ্যা হতে হলে যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আমি √7 এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো খোঁজা শুরু করব। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে √7 এর মধ্যে সেই বৈশিষ্ট্য নাই। মূলদ সংখ্যা হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য থাকা দরকার, √7 এর মধ্যে সেই বৈশিষ্ট্য নাই। আর যখনই এটা প্রমাণ হয়ে যাবে যে √7 এর মধ্যে মূলদ সংখ্যা হওয়ার মতো বৈশিষ্ট্য নাই, তাহলে আর তো কোনো রাস্তা বাকি নাই, তখন এটা হয়ে যাবে অমূলদ। জিনিসটাও প্রমাণ হয়ে গেল। তাহলে চলেন আমরা এখন সরাসরি কথা আরম্ভ করব। ধরি √7 একটা মূলদ সংখ্যা। তো যদি √7 মূলদ সংখ্যাই হয়, আমরা জানি মূলদ সংখ্যা কাদেরকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা। p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা। p/q অর্থাৎ লব বাই হর। তো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তো যেহেতু আমরা √7 কে মূলদ ধরে নিছি, তাহলে অবশ্যই √7 কে p/q আকারে প্রকাশ করা যাবে। আমরা এখন লিখব অতএব √7 = p/q। p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা, দুইটাকেই আমরা এখন স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিব যে p এবং q দুইটাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তো p ও q স্বাভাবিক সংখ্যা এবং p এবং q দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা। জানা দরকার সহমৌলিক সংখ্যা কাকে বলে এবং সহমৌলিক সংখ্যাই আমরা কেন নিচ্ছি। সহমৌলিক সংখ্যা নিচ্ছে অঙ্কটার সুবিধার্থে, জিনিসটা প্রমাণ করার সুবিধার্থে আমরা সহমৌলিক নিচ্ছি। সহমৌলিক সংখ্যা কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে, দুই বা ততোধিক মানে দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা বা আরও বেশি সংখ্যা, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন 2 এর গুণনীয়ক 1 2, 3 এর গুণনীয়ক 1 3, তাহলে সাধারণ গুণনীয়ক হলো 1, তাহলে 2 আর 3কে বলা হবে সহমৌলিক সংখ্যা। এবার আসেন আরও উদাহরণ দিব, এখানেই শেষ না, আরও উদাহরণ দিব। যদি আমি লিখি 4, তাহলে 4 এর গুণনীয়ক 1 2 4, 5 এর গুণনীয়ক 1 এবং 5, সাধারণ গুণনীয়ক 1। তাহলে আমরা বলতে পারি 4 এবং 5 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তো আমরা p এবং q দুইটাকে স্বাভাবিক সংখ্যা নিব এবং দুইটাই সহমৌলিক সংখ্যা হিসাবে নিব। এতে করে সুবিধাটা কি হবে? এতে করে সুবিধা হবে কি, আমি যখন লব এবং হর দুইটাতেই স্বাভাবিক সংখ্যা নিয়েছি এবং সহমৌলিক সংখ্যা নিয়েছি, p এবং q দুইটাই সহমৌলিক সংখ্যা, তখন অবশ্যই এই ফলাফলটা ভগ্নাংশতে বেরোবে। কিসে বেরোবে? ভগ্নাংশতে বেরোবে। যেমন আমি যদি উপরে লিখি 4, নিচে লিখি 5, ফলাফল হচ্ছে 0.8। ফলাফল কত? 0.8। তাহলে 4 এবং 5 দুইটাই সহমৌলিক সংখ্যা, দুইটাই স্বাভাবিক এবং দুইটাই সহমৌলিক, এবং সহমৌলিক নেওয়াতে ফলাফল অবশ্যই দশমিকে বেরোইছে। কিন্তু মূলদ দেখেন দশমিকের পরে কিন্তু শেষ আছে, সসীম, সুতরাং এটা মূলদ, আপনারা সবাই জানেন। তাহলে আমরা এই 0.8কে p/q আকারে প্রকাশ করতে পারছি। যদি আমি 4/5 না লিখি, আমি যদি 5/4 লিখতাম, 5/4 দুইটাই সহমৌলিক সংখ্যা, ফলাফল 1.25। দেখেন 1.25কে এবং p/q আকারে প্রকাশ করা গেল। তো 1.25 মূলদ সংখ্যা, তাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। কিন্তু এখানে মূল বিষয়টা আমরা সহমৌলিক কেন নিলাম? সহমৌলিক নেওয়ার কারণে এখানে আর কাটাকাটি যাওয়ার কোনো সুযোগ নাই, ফলাফল অবশ্যই দশমিকে চলে আসবে।
যদি আমি সহমৌলিক না নিয়ে অন্য যে কোনো সংখ্যায় নিতে পারতাম, লব এবং হরের মধ্যে অন্য যে কোনো দুইটা সংখ্যা আমি নিতে পারতাম। কিন্তু আমি যদি অন্য বিভিন্ন সংখ্যা নেই, তখন সেখানে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা থাকবে। কাটাকাটি করো, আরও ছোট বানাও, কাটাকাটি করো, আরও ছোট বানাও, শুধু শুধু এসব ভেজালে যাওয়ার তো কোনো দরকার নেই। আমি একদম সিম্পলভাবে অঙ্কটা শেষ করে ফেলব। অর্থাৎ আমি এমনভাবে লব আর হরকে নিচ্ছি যাতে করে ফলাফলের অবশ্যই দশমিকে আসবে, কাটাকাটি আর যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে √7 মূলদ সংখ্যা, তাহলে অবশ্যই তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। আমরা p এবং q এর স্বাভাবিক সংখ্যা নিব এবং দুইটাই সহমৌলিক সংখ্যা। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে স্কোয়ার রুটে কাটা শুধু 7 থাকে, এই পাশে p²/q²। এখন কথা হচ্ছে এক পাশে সবগুলো চলক, আরেক পাশে নির্দিষ্ট সংখ্যা, এমনভাবে আমরা অঙ্ককে রাখবো না। যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে পুরো লাইনটাকে, সম্পূর্ণ লাইনটাকে চলকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ওই পাশে যেমন চলক আছে, এই পাশেও যেন চলক থাকে, আমরা সেই ব্যবস্থা করব। তাহলে এখানের মধ্যে আমরা যেই কাজটা করব, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? কিউ দ্বারা। তাহলে এখানে হবে 7q, ওই যে এই যে কিউটা, যেই কিউ আপনি ধরেছেন, কিউ দ্বারা গুণ করব, তাহলে 7q। আর এখানে কিউ দ্বারা গুণ করব, তাহলে p²/q, এখানে কাটাকাটি যাবে, p²/q। এখন দেখেন আমরা আমাদের প্যাচেই পড়ে গেছি। √7 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছিল, কিন্তু আমরা ধরে নিছিলাম √7 মূলদ। তাহলে √7 যদি মূলদ হয়, তাহলে মূলদের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। বৈশিষ্ট্য কি? তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। তো আমি সরল মনে আমি লিখে ফেলছি √7কে p/q আকারে প্রকাশ করা যায়। এখন আমি যখন সামনের দিকে আগাইতে গেলাম, আমি এখানে এসে আটকে গেছি। এখানে এসে আটকে গেছি, সেটা কি? 7q = p²/q। এখানে আমি আটকে গেছি কেন? কারণ আপনারা জানেন যে কিউ এটা স্বাভাবিক সংখ্যা, তাই না? কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি দশমিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যাই। কিন্তু স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত। তাহলে কিউ একটা পূর্ণ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাকে একটু জবাব দেন যে 7q, আচ্ছা 7 এটা নিজেও একটা পূর্ণ সংখ্যা, কিউ এটাও একটা পূর্ণ সংখ্যা। তো দুইটা পূর্ণ সংখ্যা যদি আপনি গুণ করেন, তাহলে গুণফল পূর্ণ সংখ্যাই। তো দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলে গুণফলটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে 7q এটা পূর্ণ সংখ্যা, 7q এটা পূর্ণ সংখ্যা। এবার p²/q। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে p এবং q হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা নেওয়ার কারণে অবশ্যই p/q এর ফলাফলটা দশমিকে বেরোবে। p এবং q পরস্পর সহমৌলিক সংখ্যা, এই কারণে অবশ্যই ফলাফলটা দশমিকে বেরোবে। ফলাফলটা দশমিকে বেরোবে। তাহলে যদি দশমিকেই বের হয়, তাহলে আপনি এখন p কে স্কোয়ার করেন আর নিচে q লেখেন, ফলাফল দশমিকেই বেরোবে। ফলাফল কিসে বেরোবে? ফলাফল দশমিকেই বের হবে। তাহলে আপনারা আমাকে বলেন, একদিকে পূর্ণ সংখ্যা, আরেক দিকে দশমিক সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্ন কেমনে হয়? মাঝখানে সমান চিহ্ন কেমনে হয়? আপনি বলতেছেন একদিকে 5, আরেক দিকে বলতেছেন আপনি 2.3, তাহলে সমান চিহ্ন কেমনে হইল? একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে দশমিক সংখ্যা, তাহলে সমান হইতে পারে? হয় দুই দিকেই দশমিক থাকুক, আর নয়তো দুই দিকেই পূর্ণ সংখ্যা থাকুক। কিন্তু একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে দশমিক সংখ্যা সমান হইতে পারে? সমান হইতে পারে না। ঠিক এই জায়গাটার মধ্যে আমরা আটকে গেলাম যে আমরা তো বুঝে গেছি যে 7ও পূর্ণ সংখ্যা, কিউও পূর্ণ সংখ্যা, তাহলে গুণফল পূর্ণ সংখ্যাই হবে। পি এবং কিউ সহমৌলিক সংখ্যা, তাহলে ফলাফলটা অবশ্যই দশমিকে আসবে। তাহলে একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে দশমিক সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্ন কেমনে হয়? এটা তো হইতে পারে না। তাহলে আমরা বলবো 7q = p²/q। তাহলে এই লাইনটা আসলো কোথা থেকে? আগের লাইন থেকে। তাহলে 7 = p²/q²। এই লাইনটা আসলো কোথা থেকে? আগের লাইন থেকে। তাহলে √7 = p/q। তার মানে √7কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে √7কে যদি p/q আকারে প্রকাশ করা নাই যায়, তাহলে √7 মূলদ সংখ্যা না, এটা অমূলদ সংখ্যা। তো আপনারা আবার এরকম দাগ দিয়ে দিয়েন না, নিচে ব্যাখ্যা দিব। আমরা নিচে ব্যাখ্যা দিব। হ্যাঁ, এরকম দাগ এখানে দেওয়ার কোনো দরকার নেই, আমরা নিচে ব্যাখ্যা দিব। আমরা এখানে বলতেছি, এই যে দেখেন, আমরা এখানে বলতেছি যে স্পষ্টতই 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা না। কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা, q এর মান 1 এর চাইতে বড়, এই কারণে এটা পূর্ণ সংখ্যা না, এটা দশমিক সংখ্যা।
তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা, তাহলে এরা সমান হতে পারে না, অর্থাৎ 7q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে √7 পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, √7 নট ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে √7কে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা নাই যায়, তার মানে এটা মূলদ না, তাহলে এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা। আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। পাশে লিখে দিলাম, দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদেরকে তারা বলছিল দেখাও যে √7 সংখ্যাটি অমূলদ সংখ্যা, এই কথাটা তো আমরা প্রথমে বলে দিতে পারি না, আমরা এটার বিপরীত কথা দিয়ে শুরু করছি। তারা বলছে অমূলদ দেখানোর জন্য, আমরা বলছি মূলদ। মূলদ দেখাইতে গিয়ে যুক্তিতর্ক তুলে ধরতে গিয়ে এক পর্যায়ে আমরা দেখলাম প্রমাণ হয়ে গেছে এটা মূলদ না। তাহলে এটা মূলদ যদি নাই হয় তাহলে এটা অমূলদ। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা বের করো। √5 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা খুঁজে বের করার জন্য খুব সহজ। √5 মানে হলো 2.236067 ... চলতে থাকবে, এটা অমূলদ সংখ্যা। আর 4 একটা মূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে। তাহলে √5 এবং 4 এর ভিতরে অবস্থানকারী দুইটা অমূলদ সংখ্যা নিব আমরা। তাইলে √5 এর মান হচ্ছে 2.236067 ... আর এটা হচ্ছে 4। তাহলে আমরা যে কাজটা করতে হবে, আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যারা 2.236067 এর চাইতে বড় এবং 4-এর চাইতে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু খেয়াল করি। √5 এবং 4 এর মধ্যে অবস্থানকারী, √5 এবং 4 এর মধ্যে অবস্থানকারী সংখ্যা আমাদেরকে নিতে হবে। তো √5 মানে হলো 2.236067 ... আর এটা হলো 4। তাহলে আমাদেরকে এমন সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা এটার চাইতে বড় এবং 4-এর চাইতে ছোট। তাহলে তো আমি এই দুইটার মাঝে বলতে পারবো নাকি? এমন সংখ্যা নিতে হবে যেটা এটার চাইতে বড় এবং এটার চাইতে ছোট। এই শর্ত যে মানবে তারা হচ্ছে এই দুইটা সংখ্যার ভিতরে অবস্থানকারী। ওকে, তাহলে আমরা এখন এখানে লিখলাম, মনে করি a ইকুয়াল টু 2.4004004000 ... এখানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। কেউ ভাবতে পারেন স্যার এখানে তো বারে বারে 4 দেখা যাচ্ছে, বারে বারে 0 দেখা যাচ্ছে। না, এটা পুনরাবৃত্তি হয় নাই, কারণ এখানে কি লেখা 4040040000, এটা তো মিল থাকতেছে না তো, তাহলে এটাকে পুনরাবৃত্তি বলা যাবে না। যদি এমন হইতো 40404040 এইভাবে করে চলতেছে, তাহলে এটা পুনরাবৃত্তি হইতো। এখানে এটা পুনরাবৃত্তি হয় নাই। তাহলে এখন দেখেন 2.4040040004 ... এটা অসীম পর্যন্ত চলতেছে এবং দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, তো তখন এই সংখ্যাটাকে বলা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যখন আমি দেখব দশমিকের পরে অঙ্কগুলো চলতেছে শেষ নাই, চলতেই থাকবে, তার মানে এটা অসীম। দ্বিতীয়ত, দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে বলা হবে অনাবৃত। পুনরাবৃত্তি ঘটলে বলা হয় আবৃত্ত, আর যখন পুনরাবৃত্তি ঘটে না তখন বলা হয় অনাবৃত্ত। তাহলে এটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিলাম, এটা অমূলদ সংখ্যা। এখন আসুন তো দেখি তো এটা কি এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী কিনা। ইয়েস, দেখেন 2.40400 চলতেছে, এই মানটা 2.23 এর চাইতে বেশি। এই দেখেন 2.40, এই মানটা 2.23 এর চাইতে বেশি, এবং এই মানটা কিন্তু 4 একদম পূর্ণ সংখ্যা, কোনো দশমিক না, পূর্ণ সংখ্যা 4 এর চাইতে ছোট। এই মানটা 2.236067 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট। তার মানে এই সংখ্যাটা একে তো অমূলদ, দ্বিতীয়ত এই সংখ্যাটা এই দুইটার মাঝে অবস্থানকারী। তাহলে আমরা ইতিমধ্যে একটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার আরেকটা খুঁজে বের করি, আরেকটা সংখ্যা। মনে করি b ইকুয়াল টু 2.50500500 ... চলতেছে। এই সংখ্যাটাও অসীম পর্যন্ত চলতেছে
এবং দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে এটাও অমূলদ সংখ্যা। এবং এটার মানটা খেয়াল করে দেখেন, এটার মানটা 2.23 এর চেয়ে বেশি, এই যে 2.50, এই মানটা 2.23 এর চেয়ে বেশি এবং 4 এর চাইতে কম। তাহলে এই মানটাও এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী এবং এটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি, আমরা এমন দুইটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম যারা কিনা এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী। এবার আমরা এটা কিন্তু শেষ হয়নি, আমি বাকিটা লিখে দেখাচ্ছি, এই যে বাকিটা দেখাচ্ছি এখানের মধ্যে, বাকি অংশটুকু এখানে দেখাচ্ছে, এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাকি অংশটুকু। স্পষ্টত এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। √5 বলতে 2.23 ওইটাকে বোঝানো হচ্ছে, তাহলে এই দুইটা সংখ্যাই √5 এবং 4 অপেক্ষা ছোট। তো এ এটা √5 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, বি এটা √5 এর চাইতে বড় 4 এর চাইতে ছোট। তাহলে আমরা বলবো এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আসলেই তো যায় না, এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটা অসীম পর্যন্ত চলতেছে, পুনরাবৃত্তি নাই। তাহলে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এ ও বি হচ্ছে নির্ণেয় অমূলদ সংখ্যাদ্বয়। আমাদেরকে বলছিল √5 এবং 4 এর মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা খুঁজে বের করো, আমরা দুইটি অমূলদ সংখ্যা খুঁজে বের করেছি। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে, এটা আরো সহজ, দেখেই বোঝা যাচ্ছে। a = √5, b = √27/3, c = √6, d = π। চারটা সংখ্যা দেওয়া, চারটা সংখ্যা a b c d, চারটা সংখ্যা। a এর মান √5, b এর মান √27/3, c এর মান √6, d এর মান π। এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ এগুলো শনাক্ত করো। চারটা সংখ্যা তারা দিয়ে দিছে, স্পষ্টত চারটা সংখ্যা দিয়ে দিছে, দিয়ে বলছে এদের মধ্যে কোনটা কোনটা মূলদ কোনটা কোনটা অমূলদ শনাক্ত করো। ওকে ফাইন। সবার প্রথমে a = √5, এটি একটি অমূলদ সংখ্যা। কেন? কারণ মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়। খেয়াল করে দেখেন, এই যে রুটের ভিতরে 5 আছে, এই 5 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা যারাই আছে তাদেরকে যদি আমি বর্গমূল করতে যাই তাহলে ফলাফলটা অমূলদ হয়ে যাবে। এই মাত্র আপনারা আগের অঙ্কটার মধ্যে দেখলেন √5 এর মান বের হয়েছে 2.23, চলতেছে একদম অসীম পর্যন্ত। দশমিকের পরে অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই এবং অসীম পর্যন্ত চলতেছে, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ তাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে মৌলিক সংখ্যা যারা, তাদের বর্গমূল সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন 2 এটা মৌলিক সংখ্যা, তাকে বর্গমূল করলে √2, এটা অমূলদ সংখ্যা। 3 মৌলিক সংখ্যা, তাকে বর্গমূল করলে √3, এটা অমূলদ সংখ্যা। 11 মৌলিক সংখ্যা, তাহলে √11 অমূলদ সংখ্যা। ওকে, তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এখনই আবার আরেকটা কথা একটু বলে ফেলি, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না যারা, পূর্ণবর্গ সংখ্যা না যারা, তাদের বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা না যারা, তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা কারা, এটাকে একটু বুঝি। পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায়? এই যে 4, এটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 4 পাওয়া যায়, সুতরাং এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তারপরে হচ্ছে গিয়ে 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 9 পাওয়া যায়, এই জন্য 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 25 এটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কোনো একটা সংখ্যাকে বর্গ করলে 25কে পাওয়া যায়, এই জন্য 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যাকে বর্গ করলে যেটা পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 5কে বর্গ করলে 25 আসে, এই জন্য 25 পূর্ণবর্গ সংখ্যা। 3কে বর্গ করলে 9 আসে, এই জন্য 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যাটা আমি লিখব তাকে যদি আমি কোনো না কোনোভাবে কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করে ফেলতে পারি, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে পূর্ণবর্গ না যারা, তাদের বর্গমূল অমূলদ হবে। যেমন একটু ক্লিয়ার করে ফেলি, এখনই ক্লিয়ার করে ফেলি। আমি যে এইমাত্র 9 লিখলাম, এটা তো পূর্ণবর্গ সংখ্যা, তাকে আপনি বর্গমূল করেন তাহলে আসবে 3, তাহলে এটা কি মূলদ সংখ্যা। আমি এইমাত্র বলছি 25, এটা পূর্ণবর্গ সংখ্যা, তাকে বর্গমূল করেন ফলাফল আসবে 5, এটা মূলদ সংখ্যা। কিন্তু পূর্ণবর্গ না যারা, যেমন 6, এটা পূর্ণবর্গ না। এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কয়ার করলে 6 আসে।
এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে 6 আসে, তাহলে এই 6 হচ্ছে পূর্ণবর্গ না। তাহলে যেহেতু 6 পূর্ণবর্গ না, এখন আপনি যদি তাকে বর্গমূল করেন তাহলে ফলাফলটা অমূলদ হবে। আমি আপনাদেরকে ক্যালকুলেটরে দেখাই দিই। এই যে আমি এখন 6কে বর্গমূল করব, 6-এর বর্গমূল বের করব। 6-এর বর্গমূল বের করলাম প্রিয় শিক্ষার্থীরা। 2.44948974 চলতেছে, পুনরাবৃত্তি ঘটে নাই, তবে এটা অসীম পর্যন্ত চলতেছে, এজন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটাকে আর p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে আমরা অনেক কিছু এখানে ডিটেলসে আলোচনা করা হয়ে গেল। তাহলে a = √5, যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাকে বর্গমূল করা হয়েছে, তাহলে এই পুরো সংখ্যাটা অমূলদ সংখ্যা। b √27/3, 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, যেহেতু এটা এই যে 9, এই 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাকে যখন আমি বর্গমূল করব তখন ফলাফলটা যেটা আসবে সেটা মূলদ সংখ্যা। √6, তো √6 এটা আমি তো সরাসরি মাত্র ব্যাখ্যা দিয়েছি, 6 যেহেতু পূর্ণবর্গ না, সুতরাং তার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। এছাড়াও আরেকটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে যে √6কে ভেঙে লেখা যায় √2 × √3, √2 × √3, তাহলে কিন্তু √6 হয়। এখন দেখেন রুটের ভিতরে এটা মৌলিক সংখ্যা, তাহলে তার বর্গমূল অমূলদ। রুটের ভিতরে এটা মৌলিক সংখ্যা, তাহলে এটা অমূলদ, এই জন্য √6 অমূলদ। এই ব্যাখ্যাটা দিয়েছে। তবে আপনারা এটাই ভাবতে পারেন যে √6 যেহেতু রুটের ভিতরে পূর্ণবর্গ না এমন একটা সংখ্যা রয়েছে, সুতরাং তার বর্গমূল করলে অমূলদ সংখ্যা হয়ে যাবে। তারপরে পাই, আমরা সবাই জানি পাইয়ের মান 3.1416 ... চলতে থাকবে। পাই 3.1416 ... এটা চলতে থাকবে, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে যেহেতু এটা অসীম পর্যন্ত চলবে এবং দশমিকের পরে মানগুলোর কোনো পুনরাবৃত্তি নাই, সুতরাং এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা যেই 4টা সংখ্যা আমাদেরকে তারা দিল, যেই 4টা সংখ্যা তারা আমাদেরকে দিল, এর মধ্যে দেখতে পেলাম এটা অমূলদ, এটা অমূলদ, এটা অমূলদ। বি অর্থাৎ √27/3 এটা হলো মূলদ। একটা মূলদ সংখ্যা পেয়েছি আর বাকি 3টাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলো সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে QR কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা QR কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।